আসসালামু আলাইকুম। ষষ্ঠ অধ্যায়ের উপরে বেসিক কিছু প্রশ্ন নিয়ে এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আছে আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা 9 থেকে 13 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। এই প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা কথা আছে পূরক কোণ। আমি পূরক কোণের সাথেই এখানে আরেকটা দেখাই, সেটা হলো সম্পূরক কোণ। পূরক এবং সম্পূরক দুইটা কথা একেবারেই কাছাকাছি। একটা টার্ম আমি ইউজ করি সাধারণত মানুষকে স্টুডেন্টকে বোঝানোর জন্য। এই টার্মটা হলো, এটা ম্যাথের কিন্তু কোনো অংশ না। তোমরা অনেক সময় দেখা যায় যে, তোমরা না আমিও করি, এই ছোটোবেলায় যেমন এই পূরক সম্পূরক একটু আমাকে গুলিয়ে ফেলতাম। এই যে পূরক শব্দটা খেয়াল করো, পূরক আর হলো সম্পূরক। এখানে খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে পূরক যে শব্দটা আছে সেটা হলো 3 অক্ষরে, সম্পূরক যে শব্দটা আছে সেটা হলো আমাদের 1 2 3 4 5 অক্ষরে। তাহলে যেহেতু সম্পূরক শব্দটা বড় তাহলে এর মানটা বড়, পূরক মানটা কথাটা ছোট তাহলে এর মানটাও ছোট। কিন্তু দুইটার মিনিং একেবারে, সংজ্ঞাটা একেবারে কাছাকাছি। প্রথম সংজ্ঞাটা কি? দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে ধরে নিলাম ব্যাপারটা কেমন, যে আমার শুরুতে এইখানে এইরকম ছিল, ধরলাম এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এই যে কোণটা সেই কোণটা, এই কোণটা ধরে নিচ্ছি যে এই কোণটা হলো 60 ডিগ্রি, যদিও আমার এখানে 60 ডিগ্রির মতো আঁকা হয় নাই। এই 60 ডিগ্রির সাথে আরও কত ডিগ্রি অঙ্কন করলে আমাদের 90 হবে? তাহলে এই 60-র সাথে আরও 30, ধরে নিচ্ছি এটা হলো 30 ডিগ্রি। তাহলে এই 60 এবং 90 মিলে আমাদের 60 এবং 30 মিলে 90 ডিগ্রি হচ্ছে, এরাই হলো তাহলে পরস্পর পূরক কোণ। মানে পূরক কোণ বলতে কি বোঝাচ্ছি? একটা কোণের সাথে আর একটা কত ডিগ্রি কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, সেটা হলো আমাদের পূরক কোণ। তাহলে 30-এর সাথে 60 যদি আমি অ্যাড করি তাহলে 90 হবে। তাহলে 30-এর জন্য 60 আমাদের পূরক কোণ, আর 60-র জন্য আমাদের 30 হলো পূরক কোণ। সেটাই বলা আছে, দুইটি কোণের সমষ্টি যদি একটি অপরটির সাথে 90 ডিগ্রি গঠন করে তাহলে সেটাই হলো আমাদের পূরক কোণ। একই কথা যদি আমরা সম্পূরকের বেলায় আসি, আমি একটু জুম আউট করে তোমাকে দেখাবো। আমরা আগের মতো 60 ডিগ্রি কোণ নিয়ে আলোচনা করব। যে আমরা এই পাশে একটা কোণ নিলাম, এইটা হলো 60 ডিগ্রি। ঠিক একই কোণ, ধরে নাও কোণ দুইটা আমাদের সেম, আমি ধরে নিচ্ছি দুইটাই 60 ডিগ্রি। প্রথমটার আলোচনা কি? এইটা আমাদের আলোচনা হবে পূরক কোণ নিয়ে। তাহলে একই 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের পূরক কোণ বলতে আমি কি বুঝবো? যে 60 ডিগ্রির সাথে যত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি রেসপেক্টে আমাদের পূরক কোণ হলো, এটা হলো 30 ডিগ্রি, অথবা 30 ডিগ্রি রেসপেক্টে পূরক কোণ হলো 60 ডিগ্রি। দুইজন মিলে 90 ডিগ্রি হলে তারা পরস্পর একে অপরের পূরক কোণ। একইভাবে যখন আমি 60 ডিগ্রি বললাম, আমি এবার কি আলোচনা করব? সম্পূরক। সম্পূরকের সংজ্ঞা কি? এইটা যেমন দুইটা মিলে 90 হতে হয়েছে, এটা দুইটা মিলে আমাদের 180 হতে হবে। অর্থাৎ আমি এইটাকে যদি এই পাশে ইনক্রিজ করে দেই, এই পাশে কত ডিগ্রি কোণ থাকলো? 120 ডিগ্রি। তাহলে এখন বলতে পারি 60 ডিগ্রি রেসপেক্টে আমাদের এখানে 120 ডিগ্রি, এইটা হলো সম্পূরক কোণ, অথবা 120 ডিগ্রির জন্য আমাদের 60 ডিগ্রিটা হলো সম্পূরক কোণ। তাহলে একদম ইনশর্ট কি বলতে পারি? কোনো কোণের সাথে যত ডিগ্রি কোণ যোগ করলে তারা মোট মিলে 90 ডিগ্রি হয়, এটা হলো পূরক কোণ। আর কোনো কোণের সাথে যত ডিগ্রি যোগ করলে, টুক যোগ করলে 180 ডিগ্রি হয় বা এক সরল কোণ হয়, তাহলে তারা হলো পরস্পর সম্পূরক কোণ। দুইটা একই সংখ্যা, একটা জায়গায় শুধু 90 আর একটা জায়গায় শুধু 180। এরপরের টপিকটা আছে হলো বিপ্রতীপ কোণ। প্রথমে আমরা প্রচলিত ভাষা যেভাবে আমার রিপ্রেজেন্ট করা আছে সেভাবে আমরা বলি যে কোনো কোণের বাহুদ্বয়কে বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, একটা কোণ আছে সেই কোণের বাহুদ্বয়কে বিপরীত দিকে যদি রশ্মি আঁকি, তারা যে একটা নতুন কোণ তৈরি করবে, এই কোণটাই হলো বিপ্রতীপ কোণ। এটা হলো সবচেয়ে কঠিন একটা কমপ্লেক্স পেঁচানো ভাষা। তোমরা দেখবে আমাদের পাঠ্য বই যেগুলো আগে থেকে চলে আসছিল সেগুলো কেমন যেন তৎসম অর্ধ তৎসম পেঁচানো টাইপের সহজ কথাগুলোকে এলোমেলো করে একটু গুরু গম্ভীর করে রিপ্রেজেন্ট করে। শুনতে ভালো লাগে কিন্তু বুঝতে কষ্ট হয়। তো আমরা প্রথমে এই গুরু গম্ভীরভাবেই বুঝবো, তারপর আমরা আমাদের মতো একদম সাদামাটা ভাষায় আমরা বুঝে নিব। এখানে বোঝাচ্ছে যে কোনো কোণের বাহুদ্বয়কে, বাহুদ্বয় দুইটাই থাকবে, কোণের বাহুদ্বয় কোনটা আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এই যে আমাদের এ ও সি, এই যে কোণটা এ ও সি, এই যে কোণটা, এই কোণের বাহুদ্বয়কে আমরা বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করবে, উল্টাভাবে বলা যায় এদের বাহুদ্বয়কে যদি উল্টা দিকে আমরা বৃদ্ধি করি তাহলে যে কোণটা ক্রিয়েট হয়, অর্থাৎ এইটাকে আমরা ইনক্রিজ করলাম এই দিকে, আর এই যে বাহুটা আছে এইটাকে আমরা ইনক্রিজ করলাম এই দিকে, তাহলে এই কোণের রেসপেক্টে এই যে আমাদের একটা কোণ তৈরি হলো, এই কোণটাই হলো আমাদের পরস্পর বিপরীত কোণ। তো এটাকে আমরা আরও সহজ সরলভাবে বলতে পারি না যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে তাহলে তাদের পরস্পরের বিপরীতে যে কোণগুলো তৈরি হয় সেটাই বিপরীত কোণ। অর্থাৎ এখানে এই যে আমাদের এক্স এর রেসপেক্টে আমাদের এক্স প্রাইম হলো আমাদের
বিপ্রতীপ কোণ, অথবা এই ওয়াইয়ের রেসপেক্টে আমাদের ওয়াইটা হলো বিপ্রতীপ কোণ। দুইটা সরলরেখা পরস্পর ইন্টারসেক্ট করলেই, ক্রস করলেই এদের বিপরীত পাশে যে কোণগুলো তৈরি হবে একে অপরের বিপ্রতীপ কোণ বলে আমরা রিপ্রেজেন্ট করি। সেটা আমরা একদম বইয়ে যেভাবে ভাষাটা দেওয়া আছে আমরা সেভাবেই সাধারণতভাবে বলবো যে কোনো কোণের বাহুদ্বয়কে বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। মানে শুরুতে যে কোণটা আলোচনা করা হয়েছে সেই কোণের উল্টা পাশের কোণটা একে অপরের বিপ্রতীপ কোণ। এখানে দেওয়া আছে চিত্র ও এ ও বি পরস্পর ছেদে আমাদের রশ্মি দেওয়া আছে ও সি ও ডি পরস্পর ছেদে বিপরীত রশ্মি, মানে ওই দুইটাকে আমরা বিপরীত দিকে ইনক্রিজ করছি, তাহলে বি ও ডি এবং এ ও সি পরস্পর বিপ্রতীপ কোণ। একইভাবে আমাদের যেমন যে দুইটা দেখালাম যে ওই তোমাদের ওয়াই ওয়াই প্রাইম যেটা বলেছি সেটা তুমি বলবে যে সি ও বি, এই সি ও বি এর বিপরীত কোণটা এ ও ডি, এভাবে বলবে। একটার জাস্ট উল্টা পাশে বিপরীত পাশে যে কোণটা সেটাই আমাদের বিপরীত কোণ হবে। শর্ত হলো সরলরেখা দুইটা পরস্পরকে ইন্টারসেক্ট করতে হবে। এরপরে একটা কোণ আছে সেটা হলো প্রবৃদ্ধ কোণটা কাকে বলে। প্রবৃদ্ধ কোণ বোঝানোর সময় আমি একদম পাশাপাশি সবগুলো কোণই বুঝাই দিচ্ছি। প্রবৃদ্ধ কোণটা আমাদের লাগে আমাদের একটা জ্যামিতিতে এটা ইউজ হয়, বাট এই কোণটা সবগুলো পাশাপাশি বোঝা দরকার। আমরা 0 ডিগ্রি বলতে কি বুঝি, যদি একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর দিয়ে চলে যায় তাহলে এই দুইটা সরলরেখা যে কোণটা তৈরি করবে সেটা হলো 0 ডিগ্রি। অর্থাৎ এই সরলরেখার উপরে লাল আর একটা সরলরেখা চলে গেল, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটাই হলো আমাদের 0 ডিগ্রি। আমাদের এরপরে যেটা আছে এটা হলো সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণটা কোনটা, তাহলে যেটা আমাদের 90, এটা তো আমাদের 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিসে ছোট কিন্তু 0 ডিগ্রিসে বড়, এরকম যে কোনো কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তাহলে এই যে 90 ডিগ্রি এবং হলো পাশে আছে হলো একটা 0 ডিগ্রি, এই দুইটার মাঝখানে যে কোণটা আছে সেটা হলো সূক্ষ্ম কোণ। এরপরে আমি চাইলে এখানে সরলরেখাটা এখানে দিতে পারতাম যে এই যে এইটা হলো সরল কোণ। তাহলে এইখানে যে কোণটা তৈরি হয়েছে অর্থাৎ একটা রেখার উপর একটা রেখা লম্ব হলে সেটা 90 ডিগ্রি, এইখানে যে কোণটা তৈরি হলো ধরলাম এটা একটা সরলরেখা, এইটুকু একটা সরলরেখা, দুইটা সরলরেখা যদি একই সরলরেখা বরাবর যায় তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে সেটা হলো 180 ডিগ্রি কোণ বা এক সরল কোণ বলি। তাহলে এইটা স্থূল কোণটা হচ্ছে, স্থূল কোণ কোণটা হচ্ছে কোনো কোণ যদি এরকম হয় যে সেটা এক সরল কোণের চেয়ে ছোট কিন্তু আমাদের এক সমকোণের চেয়ে বড়, অথবা বলতে পারি এটা এমন একটা কোণ এই যে থেটা আছে, থেটা আমাদের লেস দ্যান 180 কিন্তু গ্রেটার দ্যান হলো 90, এই টাইপের যে কোণটা আছে সেটাকে আমরা বলছি স্থূল কোণ। এখন এই যে কোণটা আমাদের কিন্তু রেফারেন্স লাইন হলো সবসময় এটা থাকছে, এই শুরুটা রেফারেন্স লাইন। এই কোণটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা, তাহলে এখন যে কোণটা তৈরি হলো সেটা এমন একটা কোণ যে কোণটা আমাদের কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি 180 ডিগ্রিতে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। এই কোণটা যদি এরকম না হয়ে ধরো যে এরকম করে স্টার্ট করে এরকমও চলে গেল, তো এই পাশে এক দাগ দেওয়া যেটা সেটা আমাদের সূক্ষ্ম কোণ, কিন্তু আমাদের যেহেতু আমাদের স্টার্ট হচ্ছে এরকম তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে এই যে টোটাল এতটুকু চলে আসলাম এটা হলো আমাদের একটা প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ যে কোণটা 180 থেকে বড় হবে এটা থেটা, এইখানে থেটা এমন একটা হবে যেটা হলো 180 থেকে তো বড় কিন্তু এটা 360 থেকে ছোট, এই টাইপের কোণগুলোকে আমরা বলবো হলো প্রবৃদ্ধ কোণ। তুমি সবগুলো কোণকে পাশাপাশি রাখবে যে 0 ডিগ্রি আমাদের একটা আছে, 360 কোণটা হবে একটা সরলরেখা টোটালি ঘুরে আবার এখানে চলে আসলো, একটার উপরে একটা চলে যাবে না, ঘুরে চলে আসবে, টোটাল একদম ফুল সার্কেল কমপ্লিট করবে। এটা 360, শূন্য, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলা পাশাপাশি মনে রাখবে। সেটা আমরা বললাম 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এরকম কোণগুলোকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। এইখানে আমাদের এই যে এ ও সি আমরা যেটা বলবো যদি বলি এ ও সি এ ও বি, এই যে এ ও বিটাকে যদি আমি এই পাশ থেকে চিন্তা করি তাহলে এটা হলো স্থূল কোণ, কিন্তু আমি যদি এই পাশ থেকে চিন্তা করি তখন এটা হবে হলো প্রবৃদ্ধ কোণ। যখন একটা কোণ আমাদের স্থূল কোণ হয় সামনে স্থূল কোণ লেখার দরকার নাই, কিন্তু আমাদের যদি প্রবৃদ্ধ কোণ হয় সামনে প্রবৃদ্ধ কোণ লিখে দিবে, কারণ এই যে এ ও বি শুধু এ ও বি বলতে বোঝাচ্ছে এই পাশের স্থূল কোণটা, যদি অ্যারো চিহ্ন দেওয়া থাকে সেটা আলাদা কথা, কিন্তু যখন শুধু তুমি এ ও বি দেখবে তার মানে এটা হলো এই পাশ থেকে বোঝাচ্ছে এটা আমাদের স্থূল কোণ, কিন্তু প্রবৃদ্ধি বলতে আমাদের প্রবৃদ্ধ কোণটা হলো আমাদের 180 ডিগ্রিতে বড় হয়ে যে কোণটা ক্রিয়েট হয়েছে সেটা হলো আমাদের প্রবৃদ্ধ কোণ। একটু আগে আমরা সমান্তরাল রেখা নিয়ে আলোচনা করেছি, এখানে তোমাকে প্রশ্নে বলে দিতে পারে দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তগুলো কি ছিল, প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন এটাকে তোমাকে চেয়ে বসতে পারে। তুমি শুধু প্রথমে নিজে নিজে চিন্তা করো, তুমি যে রেখাকে সমান্তরাল বলো ওই সমান্তরাল কখন তুমি বলছো যে দুইটা সরলরেখা এমনভাবে যায় যে এদের মধ্যবর্তী ডিস্টেন্স সবসময় সমান থাকে, তার মানে এরা কখন এরকম না যে আমাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অথবা ধীরে ধীরে ছোট হয়ে একসময় মিলিত হয়ে যাচ্ছে, এরকম মিলিতও হবে না অথবা ধীরে ধীরে এরকম বড় হয়েও চলে যাবে না।
এই কথাগুলোই আমরা বলবো। সরলরেখাদ্বয় কখনো পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ এদের কোনো সাধারণ বিন্দু থাকবে না। সাধারণ বিন্দু বলতে আমরা কি বুঝি? এমন একটা বিন্দু যে বিন্দুটা দুইটা সরলরেখার উপরেই আমাদের বোঝাচ্ছে, যেটা আমরা একটু আগেও দেখিয়েছি যে এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই যে একটা বিন্দু, আমি যখন এইখানে আছি আমি বলতে পারি প্রথম সরলরেখার উপরে আছি, আবার বলতে পারি দ্বিতীয় সরলরেখার উপরে আছি। অন্যভাবে বলা যায় এই বিন্দুটা আমাদের দুইটা সরলরেখাকেই ডিনোট করছে, সরলরেখার উপর অবস্থিত বিন্দু ডিনোট করছে। তার মানে এটা হলো আমাদের কমন বিন্দু। এইটা আমাদের থাকবে না, কমন বিন্দু কখনো হবে না। সেটাকে যথেচ্ছ পরিমাণ আমি কোনো দিকে আমি বৃদ্ধি করলে ওরা কখনোই যা মিলিত হবে না। একটি সরলরেখার প্রতিটি বিন্দু অপরটি থেকে ক্ষুদ্রতম আমাদের দূরত্ব অবস্থান করবে, যেটা আমরা বলেছিলাম একটা সরলরেখা থেকে অন্য সরলরেখার উপর যে লম্ব আঁকি, দূরত্ব আঁকি, এই দূরত্বগুলো সবসময় আমাদের সমান হবে। সরলরেখা দুইটিকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো সমান হয়। এই কথা আমরা জ্যামিতিতে অনেকবার ব্যবহার করেছি। আমরা জ্যামিতিতে এই টার্মটা অনেকবার ইউজ করেছি। কোনো দুইটি সমান্তরাল রেখাকে যদি অন্য কোনো রেখা ছেদ করে, ধরলাম এখানে যে ব্ল্যাক রেখা যেটা আছে সেটা আমাদের ছেদ করলো, তাহলে এখানে একান্তর কোণও সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। একান্তর কোণ কোনটা? আমাদের এই পাশে যে কোণ আছে এই দুইটা কোণ এরা পরস্পর সমান হবে। অনুরূপ কোণ দুটো সমান হবে কি? ধরলাম আমাদের এই পাশে যে কোণ তৈরি হয়েছে আর এই পাশের উপর হয়েছে, এই কোণগুলো পরস্পর সমান হবে। এইভাবে আমরা একান্তর অনুরূপ কোণগুলো এগুলো দেখব, এই মানগুলো আমাদের পরস্পর সমান হবে। তাহলে সমান্তরাল রেখা হওয়ার শর্তগুলো কোনো কিছুই না। সমান্তরাল রেখা বলতে আমরা যা বুঝি সেই কথাগুলোই ঘুরিয়ে ফিরে আমরা একটু রিপ্রেজেন্ট করে দিব, যেন দুইটা মার্কস পাওয়া যায়। তো এরকম আরও বেশ কিছু আমরা প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের জন্য হাজির হব, যাতে করে তোমাদের প্রিপারেশনে কমপ্লিট প্রিপারেশনটা আমাদের কাছ থেকে পাও। দেখা হবে সেই সব কমপ্লিট সলিউশনগুলোতে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।